নমস্কার প্রত্যেককে। আমরা আবার একটা বার্নিং ইস্যু নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি 10টা 10-এর শিডিউল ক্লাসে। তো যেখানে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আবার একটা স্কিম নিয়ে আলোচনা করব। স্কিমটার নাম হচ্ছে পিএম বিদ্যালক্ষ্মী স্কিম। এই স্কিমটা কোথায় কোথায় বেনিফিট, কারা কারা বেনিফিট, কিভাবে এটা বলতে পারো ছাত্রছাত্রীদের বেশি করে উপকৃত করবে, সে সমস্ত কিছু আজকে আমরা জানবো এই স্কিমের মাধ্যমে। নতুন একটা এডুকেশনাল স্কিম, ঠিক যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা রয়েছে ধরো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেভাবে সেটা চলে, তো সেই রকমই এখানে একটু দেখে নেব আমরা যে এটা কিভাবে চলছে, প্রসিডিওর কি, কারা কারা উপকৃত হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই তোমরা এখান থেকে বেনিফিট পাবে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি না, পিএম বিদ্যালক্ষ্মী স্কিম। তো যে স্কিমটা পড়তে গেলে প্রথমেই আমাকে জানতে হবে যে কিনা পিএম বিদ্যালক্ষ্মী স্কিমটা কি, জিনিসটা কি, তাই তো? তাহলে এটা নিয়ে জানতে গেলে প্রথমেই আমাকে যেটা জানতে হবে, এডুকেশন লোন হ্যাভ বিন গ্রোয়িং অ্যাট এ নোটেবল পেস ইন রিসেন্ট ইয়ার্স। সাম্প্রতিক বছরগুলিতে যদি আমরা দেখি, তাহলে একটা নতুন ট্রেন্ড তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে এডুকেশন লোন। ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষার জন্য বলতে পারো এডুকেশনাল লোন চাইছে, এবং ব্যাংকগুলি বা প্রাতিষ্ঠানগুলি যেগুলি আছে সেগুলো লোন দিচ্ছে। এটা বলতে পারো একটা গতি পেয়েছে কিছু বছর ধরে, বলতে পারো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। And a further boost is expected with the newly launched প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিম। তাহলে একটা গতি তো ছিলই, সেটাকে আরো গতিমান হবে যখন আমরা দেখব যে পিএম বিদ্যালক্ষ্মী স্কিমটা লঞ্চ হয়ে গেছে, এবং এই লোন পাওয়ার ক্ষেত্রে জিনিসটা আরো সহজ হয়েছে, যাতে ছেলেমেয়েরা বলতে পারো আরো বেশি করে এডুকেশনাল লোন নিয়ে পড়াশুনো করে বা উচ্চশিক্ষা নেয়। গিভেন দ্য আরবিআই রিপোর্ট, আরবিআই সম্প্রতি একটা রিপোর্ট দিয়েছে যেখানে বলছে যে এই ঋণ অর্থাৎ এই পিএম বিদ্যালক্ষ্মী স্কিমের মতো এডুকেশনাল গ্রোথ, এটা প্রায় ভারতবর্ষে প্রতি বছর 17.6%-এ পৌঁছেছে, এবং বাই রিচিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু নিয়ারলি 22 লাখ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যানুয়ালি, এবং বলতে পারো প্রায় 22 লক্ষ স্টুডেন্ট এক্ষেত্রে হচ্ছে উপকৃত হয়েছে প্রথম পর্যায়ে এই স্কিমটার মাধ্যমে। The scheme will be directly benefit those who gain admission to the nation's top 860 higher educational institution. তাহলে দেশের মধ্যে যে 860টা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, সেখানে যারা বলতে পারো যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হবে, তারা এই স্কিমটা অ্যাভেল করতে পারবে। তাহলে পিএম বিদ্যালক্ষ্মী স্কিম লঞ্চ হয়ে গেছে। স্কিমটা কি আমরা জানলাম, এবার বক্তব্য হচ্ছে আর একটু ডিটেলসে যদি আমাদের পড়তে হয় যে পিএম বিদ্যালক্ষ্মী স্কিমের মধ্যে কি কি আছে, আর একটু ডিটেলস। এখানে আরবিআই একটা রিপোর্ট দিয়েছে, আর সেই রিপোর্টটা বাদ দিয়ে আর কি আছে আমরা চলো একটু দেখে নিই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বলতে পারো একটা নতুন উদ্যোগ, যার উদ্যোগটা কিসে না, সাপোর্টিং মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে মেধাবী ছাত্রছাত্রীদের সাপোর্ট করাই বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিমটার অন্যতম উদ্যোগ। কিভাবে সাপোর্ট করবে না, ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট করবে, সো দ্যাট ক্যান পারসু দেয়ার হায়ার এডুকেশন উইথ ইকোনমিক কনস্ট্যান্ট। তাহলে আর্থিক বাধা যেন তাদের পড়াশুনোর ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেটাকে মাথায় রেখেই সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্কিমটা লঞ্চ করেছে। দ্য স্কিম ইজ রুটেড ইন দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তাহলে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে 2020, তার সঙ্গেই বলতে পারো এই স্কিমটা কিনা যুক্ত, বা এই স্কিমটা লিঙ্ক আপ করা রয়েছে। which advocate for the financial assistance to deserving student, এবং 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই পলিসিতে পরিষ্কার বলা আছে যে সমস্ত স্টুডেন্টরা মেধাবী স্টুডেন্ট, তাদের পাশে দাঁড়াতে হবে, ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট দিতে হবে, যাতে তারা আরো হায়ার স্টাডিজ করতে পারে অ্যাক্রস দ্য বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট হায়ার এডুকেশন ইনস্টিটিউট। সেটা ম্যাটার করে না স্টুডেন্টরা পাবলিক ইনস্টিটিউটে পড়ছে না প্রাইভেট ইনস্টিটিউটে পড়ছে, যদি মেধাবী হয় তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে। এটা আমাদের গাইডলাইনে বলা আছে 2020 কিসে না, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী, এবং সেই পলিসি অনুযায়ী বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট এই নতুন স্কিমটা লঞ্চ করলো, যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনোর টাকার জন্য যাতে পড়াশুনো না আটকায়, সেদিকে লক্ষ্য রেখে। এখন তুমি বলতে পারো উদ্দেশ্য, অবজেক্টিভ আর কি আছে, এই স্কিমটার উদ্দেশ্য কি? এই স্কিমটার উদ্দেশ্য অনেকগুলোর মধ্যে, যেমন একটা হচ্ছে শিক্ষায় আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, অর্থাৎ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক বাধা ছাড়াই যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। নাম্বার 2,
শীর্ষ শিক্ষামূলক প্রতিষ্ঠানকে সমর্থন করা, অর্থাৎ দেশের মধ্যে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট টপ তাদেরকে বলতে পারো সাপোর্ট করা হচ্ছে এই স্কিমটার অন্যতম উদ্দেশ্য। আর থার্ড কি না, স্বচ্ছ এবং ডিজিটাল অ্যাক্সেস প্রদান করা, যাতে ঋণ প্রক্রিয়াকরণ এবং পরিচালনার জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল স্বচ্ছ ছাত্র বান্ধব প্ল্যাটফর্ম তৈরি করা। খুব জটিল করলে হবে না, ছেলেমেয়েরা বুঝতে পারছে না এরকম করলে হবে না, একটা সিম্পল এবং ইজি অ্যাক্সেস এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করাও বলতে পারো এই স্কিমটার অন্যতম কি না বৈশিষ্ট্য বা উদ্দেশ্য। চলে আসো, এছাড়া আর কি বৈশিষ্ট্য আছে স্কিমটার মধ্যে, ফিচার্স কি কি আছে আমরা এক ঝলকে দেখে নেব। স্কিমটার ফিচার্স এর মধ্যে প্রথমেই যেটা বলতে হয় কি না, লোন তো নেব আমি, তাই না, লোন তো আমি পাবো, আমি যদি মেধাবী ছাত্রছাত্রী হই লোনটা পাবো, কিন্তু কিভাবে, এখানেও তো কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে, কি কি একবার দেখে নি। তো প্রথমেই দেখো এলিজিবিলিটি রেসপেক্টে মনে রাখতে হবে, এনি স্টুডেন্ট হু সিকিউর অ্যাডমিশন টু কোয়ালিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইজ এলিজিবল। তাহলে যে কোনো স্টুডেন্ট যারা কিনা দেশের মধ্যে কিনা কোয়ালিটি হায়ার এডুকেশনে ভর্তি হবে, তারাই এই লোনটা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল বলে কাউন্ট হবে। লোনের টার্ম কত বছরের হবে, কত দিনের লোন হবে না, কোয়ালিট্রাল ফ্রি অ্যান্ড গ্যারেন্টার ফ্রি লোন উইল বি অফার্ড থ্রু ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মানে কাউকে গ্যারান্টি নিতে হবে না লোনটা পরিশোধ করার ক্ষেত্রে, ব্যাংক বা তোমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিরেক্টলি তোমার সাথে বলতে পারো কন্ট্যাক্ট করবে। কভারিং দ্য ফুল অ্যামাউন্ট অফ দ্য টিউশন অ্যান্ড আদার কোর্স রিলেটেড এক্সপেন্স, তাহলে তোমার পড়াশুনোর কোর্স রিলেটেড যাবতীয় যা খরচ বহন করবে ব্যাংক, এবং টোটাল বলতে পারো তোমার টিউশনসও কভার করবে কিনা ব্যাংক বা তোমার প্রতিষ্ঠান। ইনস্টিটিউশনাল কভারেজ কি আছে একটু দেখে নেব। অ্যাপ্লাই টু দ্য ইনস্টিটিউশন র্যাঙ্ক ইন NIRF টপ 100, তাহলে এক হতে পারে দেশের মধ্যে যে 100টা সেরা ইনস্টিটিউট আছে তার মধ্যে তুমি অ্যাপ্লাই করেছো। এছাড়া হতে পারে কি না তুমি রাজ্য সরকারের যেটা কিনা উচ্চ প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেটা 1 থেকে 200-র মধ্যে রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, সেখানে অ্যাপ্লাই করেছো। এছাড়া তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউশনে রয়েছো তুমি লোনটা পেতে পারো। তাহলে তুমি হয়তো ধরো সেন্ট্রালি 100টা ইনস্টিটিউশনের মধ্যে আসছো না, বাট রাজ্যের রেসপেক্টে তুমি দেখা যাচ্ছে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো সেটা সারা ভারতবর্ষের রেসপেক্টে 1 থেকে 200-র মধ্যে আসছে, তাও তুমি কিন্তু লোনটা পাবে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউশনে তুমি পড়াশোনা করছো তুমি কিন্তু লোনটা পাওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করছো। এবার কভারেজ স্কোপটা যদি আমরা দেখি, ইন দ্য ইনিশিয়াল ফেজ, একদম প্রাথমিক পর্যায়ে সারা ভারতবর্ষের প্রায় 860টা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারো যাদের মাধ্যমে প্রায় 22 লক্ষ ছেলেমেয়েরা কিন্তু উপকৃত হচ্ছে। মানে সারা ভারতবর্ষের মধ্যে 860টা প্রতিষ্ঠানকে প্রাথমিক পর্যায়ে বেছে নেওয়া হয়েছে, সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা এই লোনটা অ্যাভেল করতে পারবে। সংখ্যাটা কত, 22 লাখ প্রথম পর্যায়ে। এরপর ইন্টারেস্টটা কি একেবারেই ফ্রি, আমাকে কি কোনো সুদ গুনতে হবে না, তাহলে তো ভালোই, বাবা মার ওপর কোনো প্রেশার পড়বে না, আমি নিজের পড়ার খরচ নিজে বহন করব ইত্যাদি মাথার মধ্যে নিশ্চয়ই ঘুরছে। চলো দেখে নিই আমরা এটা পুরোপুরি ইন্টারেস্ট ফ্রি কিনা। ইন্টারেস্টের মধ্যে কি আছে না, সাবসিডি আছে, ভর্তুকি আছে। ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি কি না, স্টুডেন্ট উইথ অ্যান অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপ টু 8 লাখ, যদি 8 লাখ টাকা কোনো স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম হয় এবং সে যদি বা তার পরিবার যদি গভর্নমেন্টের অন্যান্য কোনো স্কলারশিপ বা কোনো ইন্টারেস্ট স্কিমের মধ্যে যদি না থাকে, তাহলে তারা এটা পাবে, লোন পাবে। সাবসিডি টার্ম কি আছে না, তুমি যে টোটাল যে লোনটা নেবে, ধরা যাক তুমি 10 লাখ টাকা পর্যন্ত লোন নিলে, সেই 10 লাখ টাকার উপরে তোমাকে একবারেই বলতে পারো কি না 3% তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, মাত্র 3%। ওকে, বেনিফিশিয়ারি প্রায়োরিটি কি না, প্রেফারেন্স কি বলছে না, ইজ গিভেন টু দ্য স্টুডেন্ট ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোর্স। তাহলে যে সমস্ত স্টুডেন্ট বলতে পারো টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করছে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন পড়ছে তাদেরকে কিনা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। বোঝা গেল? তাহলে একদিকে তোমার ফ্যামিলির ইনকাম যদি 8 লাখ টাকার কম হয় এবং অন্যান্য কোনো গভর্নমেন্টের সুযোগ সুবিধা বা বলতে পারো ইন্টারেস্ট তুমি তোমার ফ্যামিলি যদি না পেয়ে থাকে, তুমি লোনটা পাবে। 10 লাখ টাকা পর্যন্ত তুমি লোন নিলে লোনের ওপরে তোমাকে মাত্র 3% সাবসিডি বলতে পারো ইন্টারেস্ট দিতে হবে গভর্নমেন্টের দ্বারা, যেটা ধার্য করা হবে। আর তুমি যদি বলতে পারো কি না কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে পড়ো এমন একজন স্টুডেন্ট বা তুমি কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করছো,
তাহলেও তুমি এই লোনটা পাবে। এবার এই জিনিসগুলো তো স্যার অন্যান্য স্কিমগুলোতেও কমন, এটার সঙ্গে বাকিদের ডিফারেন্সটা কোথায়? তাহলে কেন আমি প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিমটা আমি অ্যাভেল করব, কেন আমি আমার রাজ্যেরই বলো বা অন্য কোনো স্কিমে আমি কেন যাব না? ডিফারেন্সটা কোথায়? প্রথমত মনে রাখবে কি না, পিএম বিদ্যালক্ষ্মী কভার করছে ভারতবর্ষের মিডল ইনকাম ফ্যামিলিগুলোকে। আগের স্কিমগুলো যেখানে কিনা শুধুমাত্র লিমিটেড লো ইনকাম গ্রুপগুলোকে টার্গেট করতো এবং বলতে পারো না বিশেষভাবে বলতে পারো অফার দিত কাদেরকে না, যারা কাস্ট ওকে পিছিয়ে পড়া বা কাস্ট যারা আছে তাদেরকে বিশেষভাবে বলতে পারো ট্রিটমেন্ট করতো। এখানে কিন্তু সেটা নয়। এই লোনটা বা এই স্কিমটা পার্টিকুলারলি টার্গেট করা হচ্ছে ভারতবর্ষে লোয়ার ইনকাম মিডল ফ্যামিলি যারা আছে তাদেরকে। এছাড়া স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই থ্রু দ্য বিদ্যালক্ষ্মী পোর্টাল উইচ লিঙ্ক টু মেজর পাবলিক অ্যান্ড প্রাইভেট ব্যাংক। তাহলে স্টুডেন্ট ডিরেক্টলি ব্যাংকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করছে। এই লিঙ্কের মাধ্যমে যখনই সে অ্যাপ্লাই করবে তখনই একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে তার ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে। সিম্পলিফাই দ্য অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ফেসিলিয়েট লোন ট্র্যাকিং। তাহলে প্রসেসটা করতে যেটা কিনা খুবই ইজি হবে, লোনকে ট্র্যাক করতেও সুবিধা হবে, বেশি ঝুট ঝামেলা পোয়াতে হবে না। তাহলে এই দুটো জায়গা বলতে পারো কি না, একটা হচ্ছে সিম্পলিফাইড লোন প্রসেস আর এক্সপ্যান্ড এলিজিবিলিটির জন্য এই দুটো কিন্তু বাকি স্কিমগুলোর থেকে কিন্তু আলাদা। মনে রাখতে দরকার কি না, তাহলে এই স্কিমটা বলবৎ করতে গেলে কিছু চ্যালেঞ্জ তো ফেস করতেই হবে, তাই না? কিছু বাধা নিষেধ থাকবে, সেই জায়গাগুলোকে ওভারকাম করতে হবে। কিন্তু বাধা নিষেধগুলো থাকবে কোথায় বা চ্যালেঞ্জেসগুলো থাকবে কোথায় যদি আমরা দেখি, প্রথম মনে রাখবে রিডিউস ইনস্টিটিউশন কভারেজ। তাহলে প্রথমেই দেখো যে প্রবলেমটা এখানে ক্রিয়েট হতে পারে এই স্কিমটাকে কেন্দ্র করে, অনলি ইনস্টিটিউশন র্যাঙ্ক ইন এনআইআরএফ। তাহলে একমাত্র এনআইআরএফ এর আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আর এলিজিবল, তারাই একমাত্র এলিজিবল। সিগনিফিকেন্টলি লোয়ারিং দ্য নাম্বার অফ কোয়ালিফাইং ইনস্টিটিউশন কম্পেয়ার টু দ্য পাস্ট স্কিম। তাহলে অন্যান্য স্কিমগুলোতে যেমন প্রচুর প্রতিষ্ঠান যারা কিনা এই সুযোগটা দিচ্ছিল, এখানে শুধুমাত্র যারা এনআইআরএফ এ কিনা র্যাঙ্ক ইনস্টিটিউশন রয়েছে বা নথিভুক্ত রয়েছে, তাদের ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়বে তারাই একমাত্র স্কিমটা অ্যাভেল করতে পারবে। তার মানে গন্ডিটা কিন্তু ছোট হয়ে গেল বাকি স্কিমগুলোর তুলনায়। পারফরমেন্স টেক কি আছে? উইথ এলিজিবিলিটি টায়ার্ড টু র্যাঙ্কিং, স্টুডেন্ট মাস্ট পারফর্ম এক্সেপশনালি ওয়েল ইন এন্ট্রান্স টেস্ট টু অ্যাক্সেস লোন। তাহলে এখানে পারফরমেন্সের একটা বলতে পারো বড় ভূমিকা থাকবে। স্টুডেন্টদেরকে লোন পেতে গেলে প্রথমত তোমাকে সেই ইনস্টিটিউশন যেগুলো নথিভুক্ত আছে তার মধ্যে ঢুকতে হবে, এবং সেটার মধ্যে ঢুকতে গেলে তোমাকে কি করতে হবে? এক্সেপশনালি ওয়েল ইন এন্ট্রান্স টেস্ট, মানে তোমাকে এন্ট্রান্স টেস্টে খুব ভালো রেজাল্ট করতে হবে যাতে তুমি অ্যাডমিশন পাও, আর অ্যাডমিশন পেলে তখনই তুমি লোনটা অ্যাভেল করতে পারবে, যেটা কিনা বাধা হয়ে দাঁড়াতে পারে বা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এই স্কিমটার ক্ষেত্রে। এক্সক্লুশনস রিস্ক, এছাড়া স্টুডেন্ট ইন নন এনআইআরএফ র্যাঙ্ক ইনস্টিটিউশন ফেস হায়ার ইন্টারেস্ট রেট অর লোন রিজেকশন। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা এনআইআরএফ এর র্যাঙ্ক ইনস্টিটিউশনে পড়বে না, তাদেরকে হয় ইন্টারেস্ট হাই দিতে হবে অথবা তাদের লোন রিজেক্টেড হয়ে যাবে, যেটা কিনা এই স্কিমটাকে ফ্লপ করাতে পারে। বাকি স্কিমগুলোর থেকে এই স্কিমটাকে ফ্লপ করাতে পারে কিন্তু এই পার্টিকুলার কারণটার জন্য। এছাড়া institutional competition, rank become crucial, incentivizing institution to seek higher NIRF standing to attract student benefiting from the scheme। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে র্যাঙ্কগুলি কিনা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই না? স্কিম থেকে যে সমস্ত ছেলেমেয়েরা উপকৃত হবে কিনা, উপকৃত ছাত্রদের আকৃষ্ট করতে উচ্চ NIRF স্ট্যান্ডিং পেতে প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করবে। মানে প্রতিষ্ঠানগুলো কি করবে তখন না, আরও বলতে পারো এন্ট্রান্স টেস্ট যেটা কিনা একটু শক্ত করবে যাতে ছেলেমেয়েরা কোয়ালিটি ছেলেমেয়েরা এখানে আসে এবং তারাই লোনটা অ্যাভেল করে। এবং এটা করার ফলে কি হবে না, হতে পারে এটাই বলতে পারো নেগেটিভ হিসেবে বা বুমেরাং হিসেবে এই স্কিমটাকে নেগেটিভিটি দিকে ঠেলে নিয়ে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে চ্যালেঞ্জেস যেগুলোকে ওভারকাম করতে হবে এই স্কিমটাকে সাকসেস পেতে গেলে। তাহলে এই ছিল টোটাল বিদ্যালক্ষ্মী স্কিম। ভালো উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগটা আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা করা যায় ভবিষ্যতে। যদি দেখা যায় যে ছেলেমেয়েরা এখান থেকে বেনিফিটেড হচ্ছে, 22 লাখ ছেলে মেয়ে যেমন হয়েছে তেমন আগামী দিনে আরও
ছেলে মেয়ে এই স্কিমটা অ্যাভেল করবে আমরা আশা করি, কিন্তু সেক্ষেত্রে সরকারকে ভাবা উচিত যে এই স্কিমটা পাওয়ার ক্ষেত্রে ছেলেমেয়েরা যেন আরেকটু সহজভাবে স্কিমটা যাতে অ্যাভেল করতে পারে। ইন্টারেস্টের যে গল্পটা বলা আছে, বা যারা এই এনআইআরএফ এর তোমার র্যাঙ্কিং ইনস্টিটিউশনে পড়বে না অথচ মেধাবী ছাত্রছাত্রী, তারা কি লোন পাবে না? তাদের কি পড়াশুনো করবে না? না তারা হায়ার স্টাডিজ নেবে না? তো যখন সরকার এই ধরনের কোনো চিন্তাভাবনা করছে তখন সামগ্রিকভাবে টোটালটাই ভাবা দরকার। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আগামী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আবার আনতে চলেছি। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।